1908 সাল, মুজফ্ফরপুর। রাত তখন প্রায় 8:30। ইউরোপিয়ান ক্লাব থেকে একটি ঘোড়ার গাড়ি বেরিয়ে এলো। ভেতরে দুজন মহিলা, ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির স্ত্রী আর মেয়ে। অন্ধকারে ঝোপের আড়ালে দুটি ছেলে অপেক্ষা করছিল। গাড়িটা কাছে আসতেই তারা বোমা ছুড়ল। বিস্ফোরণ, আর্তনাদ, আগুন। কিন্তু যাকে মারতে এসেছিল সেই বিচারক কিংসফোর্ড, তিনি ওই গাড়িতে ছিলেন না। ঠিক পেছনের একটি হুবহু একই রকম গাড়িতে বসেছিলেন। প্রাণে বেঁচে গেলেন। মারা গেলেন দুজন নিরীহ মহিলা। একটি ছেলে সেখান থেকে পালালো, আরেকজন ধরা পড়ল রেল স্টেশন। সেই ধরা পড়া ছেলেটির বয়স মাত্র 18, নাম ক্ষুদিরাম বসু। 3 মাস পরে তাকে ফাঁসি দেওয়া হলো। আর এই ঘটনার সুতো ধরে ব্রিটিশ পুলিশ টান দিল একটা গোটা ভূগর্ভস্থ বিপ্লবী নেটওয়ার্কের দিকে, এবং সেই টানেই খুলে গেল বাংলার ইতিহাসের সবচেয়ে অন্ধকার এক অধ্যায়ের দরজা, কালাপানি। বঙ্গভঙ্গ থেকে বোমা কিভাবে এলো এই আগুন, একটু পেছনে যাই। 1905 সাল লর্ড কার্জন বাংলাকে ভাগ করলেন। সরকারি কারণ, প্রশাসনিক সুবিধা। কিন্তু বাংলার মানুষ বুঝলো এটা আসলে ভাগ করা এবং শাসন করো। হিন্দু আর মুসলমানকে আলাদা করো, বাংলার ঐক্য ভাঙো। রাস্তায় নামলো মানুষ। স্বদেশী আন্দোলন শুরু হলো। বিলিতি কাপড় পোড়ানো হলো। কিন্তু একদল তরুণ ভাবলো শুধু কাপড় পোড়ালে হবে না। কলকাতার মানিকতলায় একটা বাগান বাড়িতে গড়ে উঠল গোপন ঘাঁটি, অনুশীলন সমিতি, যুগান্তর দল। এরা ছিল সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখা তরুণ। শরীর চর্চা করত, রিভলভার চালাতো। এই দলের পেছনে ছিলেন 2 ভাই। বড় ভাই অরবিন্দ ঘোষ, ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষ, মাঠের মানুষ, সংগঠক। বারীন ঘোষের নেতৃত্বেই মানিকতলার বাগানবাড়িতে ছেলেরা বোমা তৈরির প্রশিক্ষণ নিত। হেমচন্দ্র কানুনগো প্যারিসে গিয়ে রাশিয়ান বিপ্লবীদের কাছ থেকে বোমা বানানোর কৌশল শিখে এসেছিলেন। সেই কৌশলেই তৈরি হলো মুজফ্ফরপুরের বোমা। আলিপুর বোমা মামলা, এক নাটকীয় বিচার। মুজফ্ফরপুর বিস্ফোরণের 2 দিন পর পুলিশ হানা দিল মানিকতলার বাগানবাড়িতে। মিলল বোমা, বিস্ফোরক অস্ত্রশস্ত্র, বিপ্লবী সাহিত্য। গ্রেপ্তার হলেন 33 জন। তার মধ্যে অরবিন্দ ঘোষ, বারীন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস, ইন্দুভূষণ রায়। বিচার শুরু হলো আলিপুর সেশন কোর্টে। 49 জন অভিযুক্ত, 206 জন সাক্ষী, 400-র বেশি দলিল, 5000-এর বেশি প্রদর্শনী, বোমা, রিভলভার, অ্যাসিড। এটা শুধু আদালতে বিচার ছিল না, এটা ছিল একটি প্রজন্মের বিচার। অরবিন্দ ঘোষের পক্ষে লড়লেন তরুণ আইনজীবী চিত্তরঞ্জন দাস। তিনি যুক্তি দেখালেন অরবিন্দের লেখা বিপ্লবী নয়, দার্শনিক। অরবিন্দ খালাস পেলেন। কিন্তু বারীন ঘোষ আর উল্লাসকর দত্তের ফাঁসির রায় হলো। পরে আপিলে কমে হলো যাবজ্জীবন। গন্তব্য আন্দামান। কালাপানি শব্দটা শুনলেই বাংলার মানুষের বুকে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে যেত। সমুদ্র পেরিয়ে যাওয়া মানে আর ফেরা নেই। সমাজ থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন। হিন্দু সমাজে বিশ্বাস ছিল কালো জল পেরোলে জাত যায়। ব্রিটিশরা ঠিক এটাই চেয়েছিল। সেলুলার জেলের স্থাপত্যটাই ছিল মনোবল ভাঙার অস্ত্র। পেনসিলভানিয়া সিস্টেমের ভিত্তিতে তৈরি। প্রতিটি বন্দী আলাদা কক্ষে, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না। 7টি শাখা, 377টি একক কুঠুরি। প্রতিটি কুঠুরি থেকে দেখা যেত অন্য শাখার দেওয়াল, কিন্তু অন্য কোনো বন্দীকে নয়। নিঃসঙ্গতা ছিল সবচেয়ে বড় শাস্তি। 1909 সালের ডিসেম্বরে বারীন ঘোষ, উল্লাসকর দত্ত সহ প্রথম দলটি
মহারাজার জাহাজে করে আন্দামান পৌঁছালো। জেল সুপারিনটেন্ডেন্টকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল এদের অত্যন্ত বিপজ্জনক বলে গণ্য করতে হবে। একই দলে কাজ করতে দেওয়া যাবে না, বাংলা ভাষী অন্য বন্দীদের সঙ্গে রাখা যাবে না, কেরানের কাজ দেওয়া যাবে না। কারণ একটাই, এরা যদি একে অপরের সঙ্গে কথা বলতে পারে বিপদ। প্রতিদিন সকালে বন্দীদের দেওয়া হতো নারকেলের তেল বের করার কাজ, ঘানি টানা, পাথর ভাঙা, জঙ্গল কাটা। কাজ করতে অস্বীকার করলে চাবুক মারা হতো, খাবার কমিয়ে দেওয়া হতো। কিন্তু সবচেয়ে ভয়াবহ গল্প উল্লাসকর দত্তের। উল্লাসকর ছিলেন সেই মানুষ যিনি মুজফ্ফরপুরের বোমাটি তৈরি করেছিলেন। প্রতিভাবান, তেজি। আন্দামানে তিনি বারবার প্রতিবাদ করলেন, অনশন করলেন। তাকে পাগল ঘোষণা করা হলো, দেওয়া হলো বৈদ্যুতিক শক, ইলেকট্রিক কনভালসিভ থেরাপি। বারবার সহবন্দীরা দেখতেন উল্লাসকর করিডরে একা একা হাঁটছেন, নিজের সঙ্গে কথা বলছেন। একজন মানুষ যিনি ছিলেন বিপ্লবের মেধাবী কারিগর, জেল তাকে ভেঙে দিয়েছিল। পরে তাকে মাদ্রাজের পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হলো। মোট 14 বছর। ইন্দুভূষণ রায় ঘানির কাছে দাঁড়িয়ে একদিন নিজের ছেঁড়া কুর্তার ফিতে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিলেন। মুক্তির একমাত্র পথ খুঁজে পেলেন সেখানে। বারিন ঘোষ যিনি ফিরে এসেছিলেন, বারিন ঘোষ টিকেই রইলেন। অরবিন্দের ছোট ভাই, ইংল্যান্ডে জন্ম, বিপ্লবে দীক্ষা, আন্দামানে 11 বছর। বারিন পরে লিখেছিলেন তার স্মৃতিকথা, দ্বীপান্তরের কথা। সেই বই আজও আন্দামানের ভেতরের জীবনের সবচেয়ে জীবন্ত দলিল। তিনি লিখেছিলেন ঘানি টানার কথা, মারের কথা, নিঃসঙ্গতার কথা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মানুষগুলোর কথা যারা প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিত বেঁচে থাকবে। 1920 সালে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। বারিন মূল ভূখণ্ডে ফিরলে কিছুদিন দাদা অরবিন্দের পন্ডিচেরির আশ্রমে থাকলেন। তারপর কলকাতায় সাংবাদিকতায় ফিরলেন। জীবন আর কখনো আগের মতো হলো না, কিন্তু ভেঙে পড়েননি। যে তথ্যটা এখনো কেউ জানে না, 2025 সালের মার্চে রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে সরকার জানালো 1909 থেকে 1938 সাল পর্যন্ত সেলুলার জেলে যে 580 জন বিপ্লবীকে পাঠানো হয়েছিল তার মধ্যে 398 জনই ছিলেন অবিভক্ত বাংলার, শতাংশে 68 এবং একই সংসদে জানা গেল আন্দামানের সেলুলার জেলে উল্লাসকর দত্ত ও বারিন ঘোষের কোনো আবক্ষ মূর্তি নেই। যে মানুষগুলো এই মাটির জন্য ফাঁস দিলেন, বোমা ছুড়লেন, পাগল হলেন, তাদের মুখ নেই সেখানে। 1930-এর শেষ। আন্দামানের কাহিনী এখানেই শেষ নয়। 1930 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এক রাতে ব্রিটিশ অস্ত্রাগার দখল। 1932 সালে গ্রেপ্তার হওয়া 32 জনের মধ্যে 12 জনকে যাবজ্জীবন দিয়ে আন্দামান পাঠানো হলো। অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিং, এরা সবাই গেলেন কালাপানিতে। 1934 সালে মাস্টারদাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হলো। আন্দামান আজ পর্যটন কেন্দ্র। সেলুলার জেলে এখন সন্ধেবেলা আলো ও শব্দের শো হয়, কিন্তু সেই দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তারা বলতো উল্লাসকরের কথা, যিনি বোমা বানাতেন আর পরে করিডরে একা হাঁটতেন। বলতো ইন্দুভূষণের কথা, যিনি ঘানির পাশে দাঁড়িয়ে একদিন ঠিক করলেন আর নয়। বলতো
সেই 18 বছরের ক্ষুদিরামের কথা, যিনি ফাঁসির মঞ্চে উঠেছিলেন হাসি মুখে। ইতিহাস মানে শুধু বড় নেতাদের বক্তৃতা নয়, ইতিহাস মানে সেই একক কুঠুরিগুলো যেখানে একজন মানুষ প্রতিদিন সকালে উঠে সিদ্ধান্ত নিত আরেকটা দিন বাঁচব দেশের জন্য। 398 জন বাঙালি 585 জনের মধ্যে। এই সংখ্যাটা মনে রাখুন।